বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। অধ্যায় 11, প্রতিরোধের কণ্ঠস্বর, সেই ভেতরের আওয়াজ যা আপনাকে থামিয়ে দেয়। প্রতিরোধের সবচেয়ে বিপজ্জনক চাল কি? এটি আপনাকে বলে না যে আপনি ব্যর্থ হবেন, বরং এটি বলে, তুমি খুব ভালো, শুধু এখন করো না, একটু থেমে যাও, কাল থেকে শুরু করো। এই ভেতরের কণ্ঠস্বরটি খুব মিষ্টি লাগে। কখনো এটি আপনাকে আরাম করার জন্য বলে, কখনো বলে যে মেজাজ আসলে তখন করো, আর কখনো বলে তুমি এমন কাজ কেন করছো, কি লাভ হবে। এটাই প্রতিরোধের আসল শক্তি। এটি আপনার নিজের কণ্ঠেই কথা বলে। যখন আপনি সকালে উঠে কোনো বড় কাজ শুরু করতে চান, এটি বলে, এত সকালে, আর একটু ঘুমিয়ে নাও। যখন আপনি কোনো সৃজনশীল কাজ নিয়ে ভয় পান, এটি বলে, তুমি এখনও প্রস্তুত নও, প্রথমে কিছু শিখে নাও। আর যখন আপনি পৃথিবী থেকে কিছু আলাদা করতে চান, এটি বলে, লোকে কি বলবে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ঠিক করেছেন যে প্রতিদিন সকালে 6টায় উঠে পড়াশোনা করবেন। প্রথম দিন অ্যালার্ম বাজে, আপনি চোখ খোলেন এবং ঠিক তখনই সেই কণ্ঠস্বর আসে, আজ তো ক্লান্ত হয়ে গেছো, কাল থেকে নিশ্চিত উঠবে। আপনি আবার ঘুমিয়ে পড়েন। তারপরেই ধারাবাহিকতা চলতে থাকে এবং সপ্তাহ কেটে যায়। এটাই প্রতিরোধের শক্তি। এটি যুক্তিও দেয়, সহানুভূতিও দেখায়, কিন্তু আসলে এটি আপনাকে থামিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই কণ্ঠস্বরকে চিনতে পারেন? কারণ যতক্ষণ না আপনি তাকে তার আসল রূপে দেখবেন, সে জিততে থাকবে। প্রতিরোধ সব সময় বলবে, এখন করো না, আরেকটু ভাবো, সবার কি দরকার তোমার শিল্পের? কিন্তু যদি আপনি সত্যিই কিছু হতে চান, তবে আপনাকে সেই কণ্ঠস্বরের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যখন সে বলবে থেমে যাও, আপনাকে বলতে হবে না, এখন হবে। যখন সে বলবে তুমি পারবে না, আপনাকে বলতে হবে দেখে নিও, আমি করব। প্রতিরোধ আপনার দুর্বলতা নয়, এটি শুধু একটি ছায়া, এবং ছায়া ততক্ষণই ভীতিকর মনে হয় যতক্ষণ আপনি তার পিঠ করে থাকেন। শুধু একবার ঘুরে দেখুন, আপনি দেখতে পাবেন যে এই কণ্ঠস্বর শুধু আপনার সাহসকে ভয় পায়। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সেই কণ্ঠস্বরকে শুনবেন নাকি নিজের কণ্ঠস্বর তৈরি করবেন। প্রতিরোধ সবসময় ভয়ের রূপে আসে না। কখনো কখনো এটি আসে ভালোবাসা, উদ্বেগ এবং দুশ্চিন্তার রূপে। আপনার প্রিয়জনেরা, যাদের চোখে আপনি ভালো করছেন, তারাই অজান্তেই আপনার পথ আটকাতে পারে। স্টিভেন প্রেসফিল্ড জানান, যখনই আপনি কোনো নতুন সৃষ্টি বা দুঃসাহসিক কাজের দিকে অগ্রসর হন, তখন প্রায়শই সবার আগে সেই সব মানুষ থেকেই বিরোধিতা আসে যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। উদাহরণস্বরূপ, একজন মেয়ে তার চাকরি ছেড়ে ছবি আঁকা শুরু করলো। সে আনন্দ পেতে শুরু করলো, কিন্তু মা বললেন, বেটা, এটা ঠিক নয়, তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। সে মায়ের কথায় ভয় পেয়ে তুলি ছেড়ে দিল। প্রতিরোধ কাজ করল, মায়ের দুশ্চিন্তার ছদ্মবেশে। কিন্তু সত্যিটা হলো, আপনার আপনজনের দুশ্চিন্তা সবসময় খারাপ হয় না, কিন্তু যখন তা আপনাকে আপনার পথ থেকে সরিয়ে দেয়, তখন তাকে চেনা জরুরি। স্টিভেন বলেন, যদি আপনি আপনার মনের কথা শোনা ছেড়ে দেন, তবে আপনি অন্যদের সুরক্ষায় বাঁচেন, কিন্তু আপনার আত্মার স্বাধীনতা হারিয়ে ফেলেন। সুতরাং পরের বার যখন কেউ বলে, এসব ছেড়ে কি করবে, তখন ভেতর থেকে উত্তর দিন, আমি নিজেকে খুঁজে পাচ্ছি। কারণ যে সত্যিই আপনার হবে, সে আপনাকে থামাবে না, আপনার উড়ানে সঙ্গ দেবে। অধ্যায় 13, প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র, যুক্তি। প্রতিরোধ সবসময় সরাসরি আক্রমণ করে না, অনেক সময় সে চুপচাপ আসে, যুক্তি এবং কারণের রূপে। সে বলে, আজ বেশি ক্লান্ত হয়ে গেছো, কাল করো। এখন পর্যন্ত তো কিছু হয়নি, ভবিষ্যতে কি হবে, এত পরিশ্রমের কি লাভ। স্টিভেন প্রেসফিল্ড জানান, প্রতিরোধের সবচেয়ে বিপজ্জনক রূপ হল সেই যুক্তি যা আমাদের নিজেদের চোখেই সঠিক প্রমাণ করে। উদাহরণস্বরূপ, একজন লেখক প্রতিদিন লিখতে বসতেন, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে বোঝাতে শুরু করল, যখন অনুপ্রেরণা আসবে তখন লিখব। কয়েক সপ্তাহ কেটে গেল এবং একটি পাতাও লেখা হলো না। আসলে অনুপ্রেরণা চলে যায়নি, যুক্তি তার পথ আটকে দিয়েছিল। প্রতিরোধ জানে যে যদি সে দোষারোপ করে, তাহলে আমরা লড়াই করব। তাই সে বিচক্ষণতার পোশাক পরে আসে এবং আমাদের সম্মতি নিয়েই আমাদের থামিয়ে দেয়। স্টিভেন বলেন, যখনই যুক্তি কাজ থামানোর অজুহাত হয়, তখন বুঝবেন যে এটি প্রতিরোধের চাল। তাকে বিশ্বাস করবেন না, কারণ সত্যিটা হলো, কোনো মহৎ কাজ যুক্তি দিয়ে নয়, বরং লেগে থাকা থেকেই হয়। অধ্যায় 14, সবচেয়ে গভীর ভয়, সাফল্যের ভয়। স্টিভেন প্রেসফিল্ড বলেন, আমরা প্রায়শই ব্যর্থ হওয়ার চেয়ে সফল হতে বেশি ভয় পাই। আমাদের ভয় লাগে যে যদি আমরা সত্যিই সফল হয়ে যাই, তবে কি আমরা সেই নতুন জীবনকে সামলাতে পারব। আমরা সাফল্যের ভারে ঘাবড়ে যাই। উদাহরণস্বরূপ,
একজন মেয়ে ছোটবেলা থেকেই শাস্ত্রীয় নৃত্যশিল্পী হতে চাইত। যখন জাতীয় স্তরে যাওয়ার সুযোগ এলো তখন সে নিজেকে থামিয়ে দিল, বলল, এত বড় মঞ্চে আমি চাপ সামলাতে পারবো না, এবং সে নিজেকে পিছিয়ে নিল। আমরা বলি আমি প্রস্তুত নই, কিন্তু সত্যিটা হলো আমরা আমাদের নিজেদের মহত্বকে ভয় পাই। স্টিফেন বলেন, সাফল্য আপনাকে একটি নতুন পরিচয় দেয় এবং সেই পরিচিতি আপনাকে আপনার পুরনো আরামদায়ক জোন থেকে আলাদা করে দেয়। উদাহরণস্বরূপ, একজন ছেলে যে গ্রাম থেকে এসে ইউপিএসসির প্রস্তুতি নিয়েছিল, প্রিলিমস পাশ করে গেল, মেইনসও ইন্টারভিউয়ের একদিন আগে বলল, আমি কিছু একটা ভুল করেছি, হয়তো আমি বাতিল হয়ে যাব। আসলে তার ভয় ছিল না যে সে ব্যর্থ হবে, তার ভয় ছিল যদি তার নির্বাচন হয় তাহলে সে তার পুরনো জীবন আর কখনো বাঁচতে পারবে না। সাফল্য আমাদের কাছে ত্যাগ দাবি করে, আমাদের পুরনো অজুহাত, আমাদের পুরনো ভয়ের ত্যাগ। অধ্যায় 15, প্রতিরোধের নতুন চাল, আরোগ্যের অজুহাতে। স্টিফেন জানান, অনেকে বলে আমি এখন ভেঙে পড়েছি, প্রথমে সুস্থ হয়ে নি, তারপর কাজ করব। কিন্তু এটিও প্রতিরোধের একটি নতুন চাল, কারণ নিরাময় কখনো সম্পূর্ণ হয় না, এটি একটি প্রক্রিয়া এবং আমরা তাতেই হারিয়ে যাই। উদাহরণস্বরূপ, একজন ছেলে ব্রেকআপের পর বলতে থাকলো, যখন মন ঠিক হবে তখন আবার গান তৈরি করব। কিন্তু 2 বছর কেটে গেল এবং তার গিটার ধুলো খাচ্ছিল। স্টিফেন বলেন, কাজই নিরাময়। যে জিনিস আপনাকে ভাঙছে তার মাঝখান দিয়ে কাজ করে বেরিয়ে আসা, এটাই আসল চিকিৎসা। উদাহরণস্বরূপ, একজন মহিলা ক্যান্সারের রোগী ছিলেন। লোকে বলল, এখন বিশ্রাম করুন, কিন্তু তিনি কেমোথেরাপির দিনও ব্লগ লিখলেন এবং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করলেন। তার নিরাময়ের পদ্ধতি ছিল লেখা, বলা, ভাগ করা। যদি আপনি নিরাময়কে একটি শর্ত বানিয়ে ফেলেন, তবে প্রতিরোধ প্রতিবার একটি নতুন ক্ষত দেখিয়ে দেবে। অধ্যায় 16, অপেশাদার বনাম পেশাদার। স্টিফেন বলেন, অপেশাদার এবং পেশাদারের মধ্যে আসল পার্থক্য দক্ষতায় নয়, বরং মানসিকতায়। অপেশাদার বলে, যখন মেজাজ আসবে তখন করব। পেশাদার বলে, প্রতিদিন যাই ঘটুক না কেন। উদাহরণস্বরূপ, একজন ছেলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চাইত। যখন তার কৌতুক ভাইরাল হলো, সে ভাবল এখন বিশ্রাম নিতে পারি, কিন্তু কিছু মাস পর ইন্টারনেট তার নামও ভুলে গেল। অন্যদিকে একজন মেয়ে ছিল, প্রতি সপ্তাহে নতুন কৌতুক লিখত, ওপেন মাইকে পারফর্ম করত, কিছু ভালো কিছু খারাপ, কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছিল। আজ সে নেটফ্লিক্সে তার নিজস্ব শো করছে। পেশাদার প্রতিদিন মাঠে আসে, সে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে না, সে নিজেই অনুপ্রেরণাকে আসতে বাধ্য করে। অধ্যায় 17, প্রতিরোধ বনাম ভালোবাসা। স্টিফেন বলেন, যা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেটাই সবচেয়ে বেশি প্রতিরোধ আনে, কারণ ভালোবাসায় আছে দুর্বলতা, ভয়, হারানোর ভয়। উদাহরণস্বরূপ, একজন মা যিনি তার প্রতিবন্ধী ছেলের যত্ন নিতেন, নিজেও একজন লেখক হতে চাইতেন। প্রতিবার যখন তিনি লিখতে বসতেন, অপরাধবোধ আসত, এত স্বার্থপর কিভাবে হতে পারি। কিন্তু যখন তিনি ছেলের নামে প্রথম বইটি লিখলেন, তখন তিনি বুঝলেন যে তার লেখাই তার ভালোবাসা ছিল। প্রতিরোধ আমাদের অপরাধবোধে আটকে ফেলে, কিন্তু আমাদের জিজ্ঞাসা করা উচিত, আমি কি এই কাজ দিয়ে কাউকে সাহায্য করতে পারি? ভালোবাসা শুধু অনুভূতি নয়, সেটিও একটি কাজ। অধ্যায় 18, ঐশ্বরিক উন্মাদনা, ভেতরের আহ্বানের আগুন। স্টিফেন জানান, প্রতিটি শিল্পীর ভেতরে এক ধরনের উন্মাদনা থাকে যা তাকে সাধারণ জগৎ থেকে সরিয়ে কিছু অসাধারণ করার দিকে টানে। এটিই সেই ঐশ্বরিক উন্মাদনা যা অন্যদের কাছে বোকামি মনে হয়, কিন্তু তা থেকেই সৃজনশীলতার জন্ম হয়। উদাহরণস্বরূপ, একজন ছেলে ছিল যে গলিতে দেওয়াল চিত্র আঁকত। লোকে বলতো সময় নষ্ট করছে, কিন্তু তার শিল্পকর্ম একটি এনজিওর দৃষ্টি আকর্ষণ করল এবং এখন সে পুরো শহরে বাচ্চাদের জন্য আর্ট ওয়ার্কশপ করাচ্ছে। সে সমাজের যুক্তি মানেনি, সে তার ভেতরের আগুনকে অগ্রাধিকার দিয়েছিল। স্টিফেন বলেন, আমাদের ভেতরে যা সবচেয়ে অযৌক্তিক মনে হয় সেটাই আমাদের আসল দিক নির্দেশনা দেয়, শুধু তার কণ্ঠস্বরকে দাবিয়ে রাখবেন না। অধ্যায় 19, যখন আপনি প্রতিরোধকে পরাজিত করেন তখন কি হয়? স্টিফেন প্রেসফিল্ড বলেন, যখন আপনি প্রতিদিন প্রতিরোধকের সঙ্গে লড়াই করেন, তখন একদিন এমন আসে যখন আপনি জোনে চলে যান। এটি সেই জায়গা যেখানে আপনি নিজেকে ভুলে যান, সময় থেমে যায় এবং কাজ আপনার মধ্য দিয়ে বেরিয়ে আসে। এর কোনো সূত্র নেই,
কিন্তু এর একটি পরিচয় আছে, ফ্লো সাইলেন্স। উদাহরণস্বরূপ, একজন মেয়ে ছিল যে প্রতিদিন কবিতা লিখত। প্রথমে খুব খারাপ লিখত, বন্ধুরা মজা করত, কিন্তু সে লেখা থামায়নি। 6 মাস পর সে একটি কবিতা লিখল যা মনে হলো তার ভেতর থেকে নয়, কোনো অন্য জগৎ থেকে এসেছে। সে বলে, আমি জানি না কিভাবে লিখতে পারলাম, কিন্তু সেদিন আমি শুধু একটি মাধ্যম ছিলাম। স্টিফেন বলেন, শিল্প আমাদের বেছে নেয় এবং আমরা শুধু তাকে প্রবাহিত করি। প্রতিরোধকে পরাজিত করার পুরস্কার শুধু সাফল্য নয়, বরং সেই ঐশ্বরিক অভিজ্ঞতার প্রাপ্তি, যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সাথে যুক্ত হই। অধ্যায় 20, যুদ্ধ কখনো শেষ হয় না। স্টিফেনের শেষ শিক্ষা খুবই স্পষ্ট, এই যুদ্ধ কখনো শেষ হয় না। প্রতিদিন নতুন প্রতিরোধ আসে, প্রতিদিন নতুন ভয়, নতুন অজুহাত, নতুন আলস্য। কিন্তু প্রতিদিন আমাদের আবারও বেছে নিতে হয়, আমরা কি লড়াই করব নাকি হার মানব। উদাহরণস্বরূপ, একজন বৃদ্ধ চিত্রশিল্পী যিনি 75 বছরেও প্রতিদিন নতুন ছবি আঁকা ছাড়েননি। লোকে জিজ্ঞাসা করত, এখন তো সব কিছু পেয়ে গেছেন, কেন এসব করেন? তিনি হেসে উত্তর দিলেন, কারণ যদি আমি আজ না আঁকি তাহলে প্রতিরোধ আবার আমাকে পরাজিত করবে। স্টিফেন বলেন, শিল্পীর ধর্ম হলো লড়াই করা, প্রতিদিন, প্রতিটি নিঃশ্বাসের সাথে। যদি আপনি ভাবেন যে একদিন এমন আসবে যখন প্রতিরোধ শেষ হয়ে যাবে, তবে আপনি ভুল ভাবছেন। কিন্তু যদি আপনি লড়াই করতে থাকেন, তবে আপনি জিততে থাকবেন। যদি আপনি এই অডিও বুকটি এতদূর পর্যন্ত শুনে থাকেন, তবে আপনি শুধু একটি বই শোনেননি, আপনার ভেতরের যুদ্ধ লড়েছেন। দ্য ওয়ার অফ আর্ট আমাদের শেখায় যে সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, আমাদের ভেতরে। সেই মিষ্টি কণ্ঠস্বর যা বলে, কাল করব। কিন্তু এখন আপনি সেই প্রতিরোধকে চেনেন। এখন আপনি থামবেন না, কারণ আপনি সেই সত্যিকারের পেশাদারের মতো প্রতিদিন ওঠেন এবং লড়াই করেন। এখন সময় এসেছে আপনার শিল্পকে বাস্তবে বাঁচানোর। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।